দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। এরপর থেকেই নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি কিভাবে জামিন পেলেন, এখন কোথায় আছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা কতটা সম্ভব, এ নিয়েই আজকের নির্বাচিত খবরে কথা বলবো প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মাহমুদুল হাসানের সঙ্গে। সাথে আছি আমি রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাকে। গত জুন মাসে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। তার ঠিক 1.5 মাসের মাথায় তিনি জামিনও পেয়ে যান। এই তথ্যটি আসলে কতটা নিশ্চিত এবং বাংলাদেশ সরকার কি বলছে? এখন গতকালকে মূলত খবরটি বেরিয়েছে যে বাংলাদেশের এক সময়ের খুব দুর্দণ্ড প্রতাপশালী যে একজন পুলিশ অফিসার, যিনি গুরুত্বপূর্ণ 3টি দায়িত্ব পুলিশের, একটি হলো যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র্যাবের তিনি মহাপরিচালক ছিলেন, আবার পুলিশের আইজিপি ছিলেন, মহাপরিদর্শক। তো 3টি দায়িত্ব তিনি আসলে পালন করেছেন, নানা কারণে আলোচিত সমালোচিত এই অফিসার। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল যে তাকে দুবাই পুলিশ গ্রেপ্তারের কথা আমরা জানালো এবং গতকালকে খবর বের হলো যে তার জামিন হয়েছে। তো জামিনের খবরটির পরে আমরা সারাদিন বিভিন্ন পক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছি। পুলিশের পক্ষ থেকে শুরুতে যেটি বলা হয়েছে যে দুবাই পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার তার জামিনের ব্যাপারে তাদেরকে কিছু জানানো হয়নি এবং আমরা একাধিক সূত্রে কথা বলেছি। পরবর্তীতে গিয়ে দেখা গেল যে বিকেলের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তিনি খবর পেয়েছেন যে তার জামিন হয়েছে এবং জামিনের খবরটি পাওয়ার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছিল, যারা কাজ করছিল মূলত আসলে জামিনটি যেন না হয় এবং তাকে দেশে ফেরানো যায় সেই প্রক্রিয়াটি নিয়ে। তো আমরা দুবাই পুলিশের সঙ্গে আমাদের পক্ষ থেকেও আমরা যোগাযোগের চেষ্টা করেছি, আমরা তাদেরকে ইমেইল করেছি, ইমেইলে তাদের বক্তব্য জানতে চেয়েছি। তাদের পক্ষ থেকে আসলে আমাদের সেই অর্থে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি, তারা আমাদের কাছে সেই উত্তরটি দেননি। এর পাশাপাশি আমরা বেনজির আহমেদ তার ঘনিষ্ঠ 2টি সূত্রের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারা আমাদেরকে বলেছেন যে বেনজির আহমেদের সঙ্গে তারা কথা বলেছেন এবং তিনিও তাদেরকে জানিয়েছেন যে তিনি জামিনে বের হয়েছেন। তো এটি হচ্ছে আমাদের দিক থেকে আমরা স্বাধীনভাবে যে নিশ্চিত হওয়া বা কোনো কর্তৃপক্ষ থেকে বা এই সংক্রান্ত কোনো নথি সেটি আমরা পাইনি, কিন্তু ওই স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য তিনি যেটি বলেছেন যে খবর পেয়েছেন তারা, সেটি আমাদের কাছে আমরা বলছি যে তিনি জামিনে বের হয়েছেন, সেটি মানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটি আসলে এই ক্ষেত্রে মানে ধরতে হয়েছে। এর বাইরে নিশ্চিত হওয়ার মতো আলাদাভাবে আমরা হতে পারি। কোন আইনের ভিত্তিতে তিনি জামিন পেলেন এ সম্পর্কে কিছু জানতে পেরেছেন? দেখুন, দুবাইয়ের কোন আইনের ব্যাপারে সেটি নিশ্চিতভাবে আসলে কোনো পক্ষ থেকেই জানা যায়নি, যেহেতু জামিনের বিষয়টি কিভাবে হয়েছে সেটি পুরোপুরি পরিষ্কার নয়। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন যে তারা যে সার্টিফাইড কপি, যেটি হচ্ছে যে তার যে জামিনের সার্টিফাইড কপি, সেটি তারা তোলার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে হয়তো বোঝা যাবে যে তিনি কিভাবে আসলে জামিনটি হলো বা সেটি হলো কোন প্রক্রিয়ায় হয়েছে, কী কী শর্ত ছিল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তাকে কিছু শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে, এরকমটি তিনি শুনতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে যে, এবং তিনি বলেছেন যে তিনি যেন দুবাই ত্যাগ করতে না পারেন বা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বাইরে তিনি যেতে না পারেন, সেই শর্তেই আসলে জামিনটি দেওয়া হয়েছে, এটি তার বক্তব্য। তো সেক্ষেত্রে সেই শর্তগুলো তো আছেই, তো সেই শর্তগুলো রেখেই দেওয়া হয়েছে, কিন্তু এটি নিশ্চিতভাবেই বলা যায় না যে আসলে, যেহেতু আমরা এটি আলাদাভাবে আমরা জানতে পারিনি, সে এখনই এটি বলা যাচ্ছে না যে কী কী শর্তে আসলে কিভাবে তার জামিনটি হয়েছে। তার বিরুদ্ধে কিন্তু ইন্টারপোলের রেড নোটিশ ছিল, তারপরেও কিন্তু জামিন হয়ে গেল। আসলে ব্যাপারটা কি দেখছেন আসলে? দেখুন, এখানে একটি বিষয় খুব পরিষ্কার হওয়া খুব জরুরি। ইন্টারপোলের রেড নোটিশ মানে কিন্তু কোনো গ্রেপ্তারি পরোয়ানা নয়। ইন্টারপোলের রেড নোটিশ হচ্ছে যে ইন্টারপোলভুক্ত যেই সদস্য দেশগুলো আছে তাদের পুলিশ বা তাদের কর্তৃপক্ষের কাছে যে একটি প্ল্যাটফর্ম, এবং যেখান থেকে মূলত এই রেড নোটিশের পরে এক ধরনের নোটিফিকেশন অথবা এক ধরনের তার ব্যাপারে আলাদা করে বাড়তি নজরদারি থাকে। কিন্তু এই নোটিশটির মানে বা কারো বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়া মানে এই নয় যে তাকে গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট দেশ বাধ্য, আবার হচ্ছে তাকে যদি গ্রেপ্তার করাও হয় তাকে ফিরিয়ে দিতে বাধ্য, এরকম কোনো বাধ্যবাধকতা সেখানে নেই। ফলে যেটি হয়েছে যে এর আগেও যাদেরকে দুবাইতে গ্রেপ্তার করা হয়েছে, মানে শীর্ষ সন্ত্রাসী আছেন যাদের বিরুদ্ধে রেড নোটিস আছে, গ্রেপ্তার করা হয়েছে, হওয়ার পর তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। অন্য অন্য অপরাধী অনেকে আছেন যাদেরকে ছেড়ে দিতে হয়েছে। এক্ষেত্রে একটি বিষয়ে সবসময় সামনে আসে, সেটি হলো যে যখন কারো দ্বৈত নাগরিকত্ব থাকে, অথবা বাংলাদেশের, আপনি জানেন যে বেনজির আহমেদের ক্ষেত্রেও এই ঘটনাটি আছে যে বাংলাদেশের বাইরে তার অন্য দেশের নাগরিকত্বের কথা কিন্তু আমরা শুনেছি।
তো সেক্ষেত্রে তিনি যে যদি সেই দেশের নাগরিক হিসেবে তিনি পরিচয় দেন, সেক্ষেত্রে এখানে আইনি একটি বাধ্যবাধকতার জায়গা আছে এবং আইনি মারপ্যাচ আছে। তো সেক্ষেত্রে অতীতেও কিন্তু অনেককেই ফেরানো যায়নি। তো সেই প্রক্রিয়া এখন কতখানি ফেরানো যাবে সেই বিষয়টি কিন্তু থেকেই যায়। ফলে রেড নোটিশ মানেই হচ্ছে যে তাকে ধরে রাখতে হবে, তাকে ফেরত দিতে হবে এমনটি নয়, এবং বেনজির আহমেদের ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটি ঘটেছে। এই যে জামিন পেলেন তিনি, এরপরে তিনি ঠিক কোথায় আছেন? দুবাইতে আছেন নাকি দুবাই ছেড়েছেন, কি জানতে পেরেছেন আপনি? না, সেটি যেটি বললাম আর কি আমরা, যে আসলে এখন পর্যন্ত বেনজির আহমেদের ব্যাপারে যত খবর আসছে, প্রতিটি খবরেই আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর বাইরে পুলিশের কোনো পক্ষ থেকে বা পুলিশের কোনো পর্যায় থেকে কিন্তু আলাদাভাবে আমরা কিছু বলতে পারছি না এই কারণে, কারণ তাদেরকেই যেহেতু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এবং তারাই যেহেতু বিষয়টা আনুষ্ঠানিকভাবে জানেননি, ফলে পুরো প্রক্রিয়াটি কি হয়েছে এবং তিনি আসলে তার এখন সেখানে অবস্থান কি, তিনি কিভাবে, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার জামিনের শর্তই ছিল তিনি দুবাই ত্যাগ করতে পারবেন না, সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না, সেক্ষেত্রে এটি ধরে নেওয়া যায় যে তিনি এখনও সেখানে আছেন। তবে যেহেতু তার অন্য দেশের নাগরিকত্ব আছে, সেক্ষেত্রে কি তিনি জামিনের পরে সেখানেই আছেন, যেহেতু এটি নিশ্চিত হওয়া যায়নি যে কী কী শর্তে তার জামিন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে হয়তো তিনি সেই দেশ ত্যাগ করার মতো কোনো সিচুয়েশনও তৈরি হতে পারে, সেই পরিস্থিতি কিন্তু আছে। ফলে এটি নিশ্চিতভাবেই এখনও বলা যাচ্ছে না যে আসলে তিনি এখন সেখানে কোন পরিস্থিতিতে আছেন। বেনজির আহমেদের জামিনের পর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু জানিয়েছেন যে দুবাইতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে যেন তার জামিন বাতিল করা হয়। এটা আসলে কতটা সম্ভব বাংলাদেশের কূটনৈতিক আইনে? দেখুন, ল ফার্ম হচ্ছে যে তারা সেখানে, বেনজির আহমেদ কিন্তু নিশ্চয়ই সেখানে তার নিজস্ব আইনজীবী ছিলেন যারা সেখানে কাজ করেছেন। তো বাংলাদেশের পক্ষ থেকেও যেহেতু তিনি বাংলাদেশের অনেকগুলো মামলার তিনি আসামি, এবং সেক্ষেত্রে সেই জায়গাটি থেকেই মূলত আইনি ব্যাপারগুলোকে উপস্থাপন করা, বাংলাদেশের দিক থেকে বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেটি বোঝানো, এবং তার যে অতীতে যে অপরাধের যে কথাগুলো আসছে সেটিকে উপস্থাপন করা, সেই জায়গাগুলো থেকেই কিন্তু মূলত ল ফার্মটি নিয়োগ দেওয়া হয়েছে। ল ফার্মটি হচ্ছে যে তারা আইনগত যে প্রক্রিয়াটি সেটিই তারা দেখবে। যে ল ফার্ম নিয়োগ দেওয়া মানে এই নয় যে ল ফার্ম তাকে নিয়ে আসবে। তো বাংলাদেশ থেকে যখন বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়, গ্রেপ্তার করার পর থেকেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে এই চেষ্টাটি ছিল যে আইনি বিষয়গুলোকে পরিষ্কারভাবে উপস্থাপন করা এবং যাতে তার জামিনটি না হয়, এবং বাংলাদেশ সেটিই করেছে। কিন্তু এখন দেখা গেল যে সেটি যখন ল ফার্মের যখন তাদেরকে করা হলো, নিয়োগ দেওয়া হলো, হওয়ার পরেই কিন্তু জামিনের খবরটি এসছে। ফলে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন তাদের মূল যে ফোকাস সেটি হচ্ছে যে যে কোনোভাবেই হোক যেন তার জামিনটি বাতিল করানো যায় এবং তাকে ফেরানো যায়, ল ফার্মের মাধ্যমে সেই চেষ্টাটি তারা করছে। যখন বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এটা সরকারের ঐতিহাসিক এক সাফল্য এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। আমি শেষ প্রশ্ন হিসেবে জানতে চাইবো আসলে এটা কতটা বাস্তবসম্মত, তাকে আদৌ দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা যাবে কিনা? দেখুন, দেশে ফেরানোর ব্যাপারটি কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে। আমি যেটি আপনাকে বললাম যে সাধারণত যেমন আপনি রাজনৈতিক যে ঘটনাগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কোনো দেশ যে সমস্ত রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা তারা মনে করে যে সেখানে আছে, সেখানে তারা সেই আসামিকে ফেরত দেয় না। আবার কখনো কখনো দেখা যায় যে যদি এমন হয় যে সেখানে মৃত্যুদণ্ডের মতো পরিস্থিতি আছে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, তারা ফেরত দেয় না। এরকম অনেকগুলো বিষয় আছে। তো একটি হলো যে স্বরাষ্ট্রমন্ত্রীর জায়গা থেকে তারা বলেছেন, আমার কাছে কিছুটা রাজনৈতিকও মনে হয়েছে এই বক্তব্যটি, কারণ হচ্ছে যে অতীতের যে ইতিহাস এবং অতীতে যে আসামি ফেরানোর যে প্রক্রিয়া এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু বলে যে এই ফেরানোর প্রক্রিয়াটি কিন্তু সহজ নয়, এবং অনেক শীর্ষ সন্ত্রাসী, যারা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রেড নোটিসে আছে, তাদেরকে ধরা হয়েছে, একাধিক হত্যা মামলা সহ তারা দণ্ডিত আসামি, তাদেরকেই কিন্তু আমরা দুবাই থেকে আমরা আনতে পারিনি, এমন অনেকগুলো ঘটনা কিন্তু আছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছোটোখাটো ঘটনাগুলোতে এইরকম কিছু উদাহরণ আছে যে আনা গেছে, কিন্তু বড় আসামিদের ক্ষেত্রে অনেককেই কিন্তু আমরা ফেরাতে পারিনি। ফলে যেটি হয়েছে যে তিনি বলেছেন, তিনি আশা প্রকাশ করছেন হয়তো সরকারের পক্ষ থেকে একটা চেষ্টা আছে, তবে এই গ্রেপ্তার হওয়া বা তাকে রাখা এটা আসলে কোনো এক ধরনের নিশ্চিত ব্যাপার নয় যে তাকে আসলে ফেরানো যাবে, এবং ফেরানো কতখানি যাবে সেই প্রশ্ন কিন্তু আসলে থেকেই যায়। এবং ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে, ল ফার্ম সেখানে কতখানি তারা উপস্থাপন করতে পারবে, দুবাইয়ের কর্তৃপক্ষ, দুবাইয়ের সরকার, দুবাইয়ের আদালত তারা কীভাবে সিদ্ধান্ত নেবেন সেটির উপরই নির্ভর করবে। আর নিশ্চয়ই বেনজির আহমেদ তিনি একজন খুবই
শক্তিশালী এবং তার একটি প্রভাব বলয় কিন্তু বাংলাদেশে থাকতেও ছিল, তার কাছেও প্রচুর নগদ অর্থ আছে। এই প্রশ্নটি কিন্তু বারবার এসছে যে নিশ্চয়ই তো তিনিও তার সর্বোচ্চ চেষ্টাটি আইনি প্রক্রিয়ায় হোক যেভাবে তিনি কিন্তু সেটি করছেন। ফলে ফেরানোটি আসলে এটি সময়ের উপরে ছেড়ে দিতে হবে এবং তখন আসলে দেখা যাবে যে আসলে পরিস্থিতির সর্বশেষ কী দাঁড়ায়। সেটাই আসলে সময় বলে দেবে কি হবে। আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দেশ বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ ও সর্বশেষ খবর জানতে প্রথম আলোর সঙ্গে থাকুন।